হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে, পাশাপাশি তোমরা যারা 6 সেমিস্টার পাশে বা জেনারেলে পড়ছো, তোমাদের যে DSE B2 পেপারটি রয়েছে, এই দুটি পেপারের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন টিউডর বিপ্লব বা টিউডর রিভলিউশন, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপার দুটির সাজেশন, সিলেবাস এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তরগুলি নিয়ে আমি খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাসের মাধ্যমে হাজির হব। তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি বোর্ডে দেখে নিই। CUBA হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার CC8 এবং হিস্ট্রি জেনারেলদের জন্য 6 সেমিস্টার DSE B2। এখানে প্রশ্ন হচ্ছে 5 নম্বরের টিউডর বিপ্লব। টিউডর একটি রাজবংশের নাম যারা ইংল্যান্ডে ক্ষমতায় আসে এবং তাদের শাসনকালটাকে বলা হচ্ছে টিউডর যুগ। তা 1448 খ্রিস্টাব্দে গোলাপের যুদ্ধ বা বর্সওয়ার্থের যুদ্ধে তৃতীয় রিচার্ডকে পরাজিত করে রিসমন্ডের আল হেনরি ইংল্যান্ডের সিংহাসনে বসেন, সপ্তম হেনরি নাম ধারণ করে, এবং ইংল্যান্ডের টিউডর রাজবংশের সূচনা করেন। এবং এই টিউডর রাজবংশটি চলেছিল 1485 থেকে 1603 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন এই রাজবংশটি মানে প্রতিষ্ঠিত হওয়ার পর, মানে সপ্তম হেনরি কর্তৃক এই রাজবংশকে আরেকটা যদি বলা হয় সেটি হচ্ছে নব্য রাজতন্ত্র। এটি একটা বড় প্রশ্ন যে ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো। তাহলে সেই নব্য রাজতন্ত্রটি কে প্রতিষ্ঠা করছেন? সপ্তম হেনরি। এই সপ্তম হেনরি সিংহাসনে বসে 1485, এই সময় থেকে টিউডর যুগ শুরু হচ্ছে। আবার এটাই নব্য রাজতন্ত্র, কারণ তিনি একটি নতুন ধরনের রাজতন্ত্র, জাতীয় রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার কারণ তিনি একটা শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেন, তিনি সামন্ত প্রভুদের ক্ষমতাকে হরণ করেন, মুদ্রা ব্যবস্থার সংস্কার করেন, প্রশাসনিক সংস্কার করেন, অর্থনৈতিক সংস্কার করেন। একাধিক সংস্কারের ভিতর দিয়ে তিনি একটি জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন। তাই এটাকে বলা হয় একটা নব্য রাজতন্ত্র। এখন 1485 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছেন সপ্তম হেনরি, টিউডর বংশের সূচনা করছেন। এবং টিউডর বংশের সূচনা করার পর তিনি রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে একাধিক সংস্কার করছেন এবং একটা বৈপ্লবিক পরিবর্তন আনছেন ইংল্যান্ডের ইতিহাসে। এরপর 1530 খ্রিস্টাব্দ নাগাদ সিংহাসনে বসছেন অষ্টম হেনরি। সপ্তম হেনরির পরে সিংহাসনে বসছেন অষ্টম হেনরি, এবং অষ্টম হেনরির প্রধানমন্ত্রী হয়েছিলেন টমাস ক্রোমওয়েল। এই টমাস ক্রোমওয়েল একাধিক পরিবর্তন আনেন এবং এই সম্রাটের হয়ে, এবং সম্রাটকে শক্তিশালী করেন এবং সার্বভৌম শক্তির প্রতীক হিসাবে সম্রাটকে তিনি তুলে ধরেন। এবং তার যে সব বৈপ্লবিক পরিবর্তন, এই পরিবর্তনকে লক্ষ্য করে জিওফ্রে এলটন, ইংল্যান্ডের এক স্বনামধন্য ঐতিহাসিক জিওফ্রে এলটন, একে বৈপ্লবিক পরিবর্তনের সাথে তুলনা করেছেন, করে এটাকে বলেছেন দ্য টিউডর রিভলিউশন ইন গভর্নমেন্ট, অর্থাৎ প্রশাসন বা সরকারের ক্ষেত্রে একটা টিউডর রিভলিউশন হচ্ছে। যদিও তার এই বক্তব্য নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কারণ অনেক ঐতিহাসিকরা এই বিপ্লবের তত্ত্ব মানতে চান না। তা যাই হোক, এই ইংল্যান্ডের সপ্তম হেনরি এবং পরবর্তীতে অষ্টম হেনরির সিংহাসনে বসার পর যে বৈপ্লবিক পরিবর্তনগুলো তারা এনেছিলেন, সেই পরিবর্তনগুলি ইংল্যান্ডের প্রশাসনের উপরে, ইংল্যান্ডের সংবিধানের উপরে কিন্তু ব্যাপক প্রভাব ফেলে। তাই একটা সুদূর প্রসারী পরিবর্তন এখানে দেখা যায়। তাই এলটন এটাকে বৈপ্লবিক পরিবর্তন বলেছেন। এছাড়া দেখা যাচ্ছে যে একটা জাতীয় সার্বভৌমত্ব তৈরি হচ্ছে। জাতীয় সার্বভৌমত্ব তৈরি হওয়ার পর এই জাতীয় সার্বভৌমত্বের ফলে আধুনিক ইংল্যান্ড গড়ে উঠছে। এবং অষ্টম হেনরি তিনি রিফরমেশন পার্লামেন্ট বলে একটি পার্লামেন্ট প্রতিষ্ঠা করেছেন, এবং এই পার্লামেন্টের মাধ্যমে তিনি অ্যাক্ট অফ সুপ্রিমেসি ঘোষণা করে ইংল্যান্ডের ধর্মীয় ব্যাপারে সর্বময় কর্তা হচ্ছেন অষ্টম হেনরি। এবং অষ্টম হেনরি ইংল্যান্ডের উপরে রোমের ভ্যাটিকান সিটিতে যে ধর্মগুরু পোপ আছেন, সেই পোপের যে কর্তৃত্ব ইংল্যান্ডের উপরে ছিল, ইংল্যান্ডের চার্চের উপরে, সেই কর্তৃত্বকে তিনি নাকচ করে দিচ্ছেন এবং ইংল্যান্ডে একটি জাতীয় চার্চ তিনি প্রতিষ্ঠা করছেন। তা ধর্মীয় ব্যাপারেও সর্বভয় ক্ষমতার অধিকারী হচ্ছেন অষ্টম হেনরি। এবং
এইভাবে জাতীয় চার্চ প্রতিষ্ঠা করার ভিতর দিয়ে তিনি কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন ইংল্যান্ডে অটোমেটিক্যালি নিয়ে আসছেন। এছাড়া তার যে টমাস ক্রোমওয়েল, যিনি ব্যক্তিগত সচিব হয়েছিলেন পরবর্তীকালে অষ্টম হেনরির 1534 সালে, তিনি ব্যক্তিগত সচিব হওয়ার পর তিনি জাতীয় আমলাতন্ত্র গড়ে তুলেছিলেন। আগে ছিল হাউস হোল্ড, ইম্পেরিয়াল হাউস হোল্ড। মধ্যযুগে ইংল্যান্ডের এই ব্যবস্থাটা ছিল প্রশাসন পরিচালনা করার জন্য একটা প্রশাসনিক বিভাগ, হাউস হোল্ড। তার পরিবর্তে তিনি নিয়ে আসছেন একটা জাতীয় আমলাতন্ত্র। এই জাতীয় আমলাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর প্রশাসন ব্যবস্থাটা স্থায়ী হয়, সুদূর প্রসারী হয় এবং স্বাধীন হয়। তা যাই হোক, ক্রোমওয়েল পরবর্তীতে অর্থ বিভাগেরও ব্যাপক সংস্কার করেন, 6টি বিভাগ তৈরি করেন অর্থ বিভাগের উপরে। তা এই সব পরিবর্তনকে লক্ষ্য করে জিওফ্রে এলটন বলছেন যে এই পরিবর্তনগুলো ছিল বৈপ্লবিক, কারণ ইংল্যান্ডের অর্থনীতি, সমাজ এবং প্রশাসন, রাজনীতি সবকিছুর উপরে এর ব্যাপক প্রভাব পড়েছিল। বিশেষ করে প্রশাসন এবং সংবিধানের উপর ব্যাপক প্রভাব পড়েছিল। অষ্টম হেনরি, সপ্তম হেনরি এনারা জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন, নিজেদের ক্ষমতাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যান এবং একটা নতুন ধরনের রাজতন্ত্র তারা প্রতিষ্ঠা করেন। তো এই পরিবর্তন এর আগে কিন্তু কখনো হয়নি ইংল্যান্ডের ইতিহাসে। তাই এই পরিবর্তনকে বলা হচ্ছে বৈপ্লবিক। কে বলছেন? জিওফ্রে এলটন। তিনি এটাকে বৈপ্লবিক পরিবর্তনের সাথে তুলনা করে একে বলছেন দ্য টিউডর রিভলিউশন ইন গভর্নমেন্ট। তো এই প্রশ্নটির উত্তর নিয়ে 250 ওয়ার্ডের 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। ওয়াজ দেয়ার টিউডর রিভলিউশন ইন গভর্নমেন্ট, অর্থাৎ টিউডর বিপ্লব প্রশাসনে বা সরকারের ক্ষেত্রে টিউডর বিপ্লবটা কি ছিল? উত্তরটা এইভাবে লিখবে: 1485 খ্রিস্টাব্দে বর্ডসওয়ার্থের যুদ্ধে তৃতীয় রিচার্ডকে পরাজিত করে রিচমন্ডের আল হেনরি সপ্তম হেনরি উপাধি গ্রহণ করে ইংল্যান্ডের টিউডর রাজবংশের 1485 থেকে 1603 সূচনা করেন। টিউডর বংশের আমলে ইংল্যান্ডের বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক পরিবর্তন সাধিত হয়েছিল। বস্তুত এলটনের মতে 1530-এর দশকে অষ্টম হেনরির সচিব টমাস ক্রোমওয়েলের নেতৃত্বে ইংল্যান্ডের প্রশাসনিক ব্যবস্থায় একটি বৈপ্লবিক সংগঠিত বা বিপ্লব সংগঠিত হয়েছিল। এই বিপ্লবকে এলটন দ্য টিউডর রিভলিউশন ইন গভর্নমেন্ট বলেছেন। এলটনের মত নিয়ে অবশ্য ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। বিপ্লবের তত্ত্ব সকলে মানেন না। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে: বস্তুতপক্ষে 1530-এর দশকে ইংল্যান্ডের সরকার ও প্রশাসনে যে পরিবর্তন সাধিত হয়েছিল তা বহুমুখী ও সুদূর প্রসারী। এলটনের মতে এই পরিবর্তন ছিল বৈপ্লবিক, কারণ এর ফলে ইংল্যান্ডের সংবিধান, সরকার গভীরভাবে প্রভাবিত হয়েছিল। এই পরিবর্তন সাংবিধানিক ব্যবস্থার বিভিন্ন দিক স্পর্শ করেছিল। টিউডর বিপ্লবের কেন্দ্রে ছিল জাতীয় সার্বভৌমত্ব সম্পর্কিত ধারণা। অষ্টম হেনরি রিফরমেশন পার্লামেন্টকৃত অ্যাক্ট অফ অ্যাপিলসের প্রস্তাবনায় ইংল্যান্ডকে একটি সাম্রাজ্য বলা হয়। টমাস ক্রোমওয়েল পাদুয়ার মার্সিলিওর চিন্তাধারায় প্রভাবিত হয়ে ইংল্যান্ডের রাজাকে তার আঞ্চলিক সীমার মধ্যে সার্বভৌম বলে প্রতিষ্ঠা করেছিলেন। অষ্টম হেনরি রোমের চার্চের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইংল্যান্ডের রাজার অধীনে একটি জাতীয় চার্চ প্রতিষ্ঠা করেন। পরের প্যারা দেখো: রাজার প্রাধান্য প্রতিস্থাপনে অবশ্য পার্লামেন্টের ভূমিকা ছিল। এলটন বলেছেন যে 1530-এর দশকে পার্লামেন্ট বহুবিধ আইন পাশ করে জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। টিউডর বিপ্লবের ফলে স্ট্যাটাস বা পার্লামেন্ট আইনের সর্বময় ক্ষমতা প্রতিষ্ঠা হয়। এলটন বলেছেন এই আইনের ওপরেই আধুনিক ইংল্যান্ডের রাষ্ট্র প্রতিষ্ঠিত। শেষ প্যারা দেখো: ক্রোমওয়েল মধ্যযুগীয় হাউস হোল্ডের পরিবর্তে সরকারি প্রশাসনে রাজার ব্যক্তিগত নিয়ন্ত্রণ থেকে মুক্ত জাতীয় আমলাতন্ত্র প্রতিষ্ঠা করেন। এর ফলে রাজার উপর অতিরিক্ত নির্ভরতা দূরীভূত হয় এবং প্রশাসন স্বাধীন ও স্থায়ী হয়। এমনকি ক্রোমওয়েল 1534-এ রাজার ব্যক্তিগত সচিব পদে আসীন হয়ে প্রশাসনের সব থেকে ক্ষমতাশালী পদে তাকে রূপান্তরিত করেন। রাজার আর্থিক বিষয়ে দেখাশোনার জন্য তিনি 6টি পৃথক বিভাগের প্রবর্তন করেন। এই পর্যন্তই তোমরা লিখবে এবং এই সব পরিবর্তনের ফলে জিওফ্রে এলটন ইংল্যান্ডের এই টিউডর বংশকে বলছেন টিউডর রেভলিউশন। তো এই ছিল টিউডর বিপ্লবের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকি অন্যান্য প্রশ্নের অ্যান্সার নিয়ে আমি খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাসের মধ্যে নিয়ে আসবো।
ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।